কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ইউনিট বি ইনক্লুসিভ এডুকেশনের যে ইউনিট বিতে আছে আমরা যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগির ইউনিট বিতে যে ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড ডিপ্রেটিভ গ্রুপ অর্থাৎ সুবিধা বঞ্চিত এবং অবহেলিত গোষ্ঠী সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে, আশা করি তোমরা আগের ভিডিও দেখেছি। আমরা ইউনিট ওয়ান পুরো কমপ্লিট করেছি এবং ইউনিট টু এর ইনক্লুসিভ এডুকেশন কমপ্লিট করে নিয়েছি। আমরা ইউনিট টু এর আজকে যে প্রথম আছে সেটা আমরা আলোচনা করবো। দেখলে আমার সিলেবাস কি আছে দেখেছো। ইউনিট বি আমার যে ইনক্লুসিভ এডুকেশন আছে, ইউনিট বি এর যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ধারণা এবং বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুদের বোঝা, এখানে যে 5 নাম্বার আছে। আমি বলেছিলাম আমরা সিলেবাস আলোচনা করি যে এখান থেকে কত নাম্বার আসবে, এখান থেকে 5 নাম্বার আসবে। ঠিক আছে, 5 নাম্বারে 4টা টপিক আছে, তার মধ্যে 5 নাম্বার আসবে। 5 নাম্বার এলেও এখানে যে তোমার সব থেকে মেন ছিল যেটা আমরা করে নিয়েছি, ইনক্লুসিভ এডুকেশন থেকে একটা কোশ্চেন আসবে। তারপরে এখান থেকে একটা 3-4টা কোশ্চেন, 4টার মতো কোশ্চেন এখান থেকে আসবে। তার মধ্যে যে আমরা পড়বো আজকে এই যে ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ এবং ডিপ্রেটিভ গ্রুপ অর্থাৎ সুবিধা বঞ্চিত এবং বঞ্চিত গোষ্ঠী, এটা আমরা আলোচনা করব। তারপরে আস্তে আস্তে আমরা বাকি 4টা টপিক আলোচনা করবো। তা শুরু করা যাক। প্রথম আমাদের আজকে প্রথম ভিডিও সুবিধা বঞ্চিত এবং বঞ্চিত গোষ্ঠীর কি বলছে। সুবিধা বঞ্চিত বঞ্চিত গোষ্ঠী ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড ডিপ্রাইভেট গ্রুপ। কি বলছে, জনসমষ্টির যে বৃহৎ অংশটি শিক্ষাঙ্গন থেকে দূরে রয়ে যায়, তাদের মধ্যে তাদের মধ্যে আছে সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষ, স্থায়ী বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু, পথ শিশু, শিশু শ্রমিক ইত্যাদি অনেকেই। এইভাবে দেখা যায় জনসমাজের একটি বড় অংশ শিক্ষা লাভের সুযোগ থেকে বঞ্চিত হয়, অর্থাৎ শিক্ষাজগৎ থেকে বঞ্চিত হয়। শিক্ষাজগৎ থেকে এইভাবে বঞ্চিত হওয়া ঘটনা হলো বহির্ভূতকরণ, শিক্ষা থেকে বিচ্ছিন্ন। ও এই শিক্ষার্থীদের শিক্ষার মূল স্রোতে নিয়ে আসা হলো অন্তর্ভুক্তিমূলক রোগ। অ্যাকচুয়ালি এটা অন্তর্ভুক্তিমূলক, এই যে পুরো টপিকটা একটা অন্তর্ভুক্তি শিক্ষার অন্তর্গত। তার মধ্যে যে একটা আছে অন্তর্ভুক্তি শিক্ষার মধ্যে একটা আছে যে সুবিধা বঞ্চিত এবং বঞ্চিত, মানে সমাজের মূল স্রোত থেকে অনেকে যা আছে এখনো পিছিয়ে আছে, যারা এখনো স্থায়ীভাবে চাহিদা সম্পন্ন শিশু, যারা এবং যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, এবং যারা আর্থিকভাবে দুর্বল বা জাতিগতভাবে দুর্বল পিছিয়ে আছে বা ধর্ম দিক থেকে যে পিছিয়ে আছে, সেসব শিশুরা শিক্ষার্থীরা এখনো যে শিক্ষার মূল স্রোতে আসেনি। তার ফলে কি হয়, তারা শিক্ষাতে বঞ্চিত হচ্ছে, যাকে আমরা বলি বহির্ভূতিকরণ। মানে এখন থেকে তারা মূল স্রোত থেকে বেরিয়ে আছে। এদের জন্য এই সব সমাজকে বলা হয় যে ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ, মানে যারা সমাজের সব থেকে সুযোগ সুবিধা পায়নি। মানুষ বর্তমান যে মূল সমাজ, যে দেশের যে সমাজে সবাই বেশিরভাগ মানুষ বসবাস করছে, তার সুযোগ সুবিধা নিচ্ছে, তার থেকে যারা একটি শ্রেণী মানুষ, সে প্রতিবন্ধী হতে পারে, সে আর্থিক দিক থেকে পিছিয়ে হতে পারে, তা সে ধর্ম দিক থেকে, কালচার দিক থেকে, যে দিক থেকে যে পিছিয়ে থাকে, তাকে যেহেতু তার যখন তার সুবিধা দিতে বঞ্চিত হবে, জাতি উপজাতি তপশিলি এসটি ওবিসি, যারা তাদের মূল সুযোগ সুবিধাকে পিছিয়ে আছে, সেটা আছে ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ বা বঞ্চিত গোষ্ঠী। ঠিক আছে, কি আছে প্রান্তীয় গোষ্ঠী ধারণা বা মার্জিনাল গ্রুপ, মানে কি ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ বলা, এখানে মার্জিনাল গ্রুপ বলেছে এই কারণে যারা এবার প্রান্তীয়, যারা মার্জিনাল গ্রুপরাই ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ বা বঞ্চিত গোষ্ঠী। দেখবেন সাধারণত প্রান্তীয় গোষ্ঠী বলতে বোঝায় সমাজের সেই বিশেষ অংশ অংশ গোষ্ঠী, ব্যক্তি সমষ্টি বা সম্প্রদায় যারা সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন। ঠিক কি বললাম, যারা সমাজের মূল স্রোত, একটা যে মূল মূল স্রোত মেন স্ট্রিম হলো একটি অন্তর্ভুক্ত ছিল মূল বৈশিষ্ট্য। ঠিক আছে, মানে সমাজে যা পিছিয়ে আছে তাদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এটাই হলো অন্তর্ভুক্ত ছিল মূল উদ্দেশ্য। তাহলে কি তার বিচ্ছিন্ন দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কার্যকলাপে এরা অংশগ্রহণ করার সুযোগ পায় না। সুযোগ ও অধিকার সমাজ থেকে এরা বঞ্চিত রাখা হয়। তার মানে কি এরা কি সমাজের যে রাজনৈতিক, অর্থনৈতিক, যে সমাজের যে বিভিন্ন কালচারের প্রোগ্রাম, দেখো এখনো অনেক আছে ভারতবর্ষে যাদের যে মাঝে মাঝে খবর আমরা শুনতে পাই যে সমাজে পিছিয়ে পড়া জাতির উপর তারা অত্যাচার হচ্ছে, তারা বিভিন্ন সমাজে অংশগ্রহণ করতে দিচ্ছে না। তাহলে এটা এখনো এখনো পর্যন্ত চলছে। ভাবা যায় যে আমরা স্বাধীনতার আজ 78 বছর পরেও এটা হচ্ছে। তার মানে কি এর জন্য কি আরো শিক্ষা পর্যায়ে মানুষের সুযোগ সুবিধা দিতে হবে, তাদেরকে আরো এর মূল স্রোতে নিয়ে আসতে হবে। দেশে যখন সবার মধ্যে উন্নতি হবে তখন দেশে শান্তি ব্যবস্থা হবে। যখন একটা শ্রেণী মানুষ উন্নত হয়েছে আরেকটা মানুষ পিছিয়ে পড়ছে, তখন সমাজের মধ্যে এটা বৈচিত্র্য দেখা যাবে, মানুষের হিংসা, সমাজে ডিসব্যালেন্স সৃষ্টি হবে। তারপরে কি চুরি, মারামারি, দাঙ্গা, বিভিন্ন অপকর্ম দেখা যাবে। ঠিক আছে, তা প্রান্তীয় গোষ্ঠী কাকে বলে, যারা সমাজের মূল থেকে পিছিয়ে আছে, সমান অধিকার পাচ্ছে না, সমান সুযোগ পাচ্ছে না, সমান মর্যাদা পাচ্ছে না, তাদের প্রান্তীয় গোষ্ঠী বলা হচ্ছে। কতগুলি মানদণ্ড বা নির্ধারকের ভিত্তিতে প্রান্ত গোষ্ঠীকে নিম্ন উপায়ে ভাগ করা যায়। মানে প্রান্ত গোষ্ঠী কত রকম হয়, যেমন যে জেন্ডার রিলেটেড, মানে জেন্ডার দিক থেকে প্রান্ত গোষ্ঠী বলে গার্লস বয়,
দেখো এখনো সমাজে ছেলে মেয়ের মধ্যে, বয় ও গার্লসের মধ্যে একটা বিভেদ হয়, ঠিক আছে। গার্ল যেতে বাড়িতে যত যত ছোটই হোক, একটা ছেলেকে তার বেশি প্রেফার দিচ্ছে। যদিও আমরা আধুনিক শিক্ষা ব্যবস্থা পৌঁছে গেছি, আধুনিক মডার্ন সমাজে, তবে তথাপি কোথাও না কোথাও একটা দেখবে ভারতবর্ষে এখনো রয়ে গেছে যে একটা শ্রেণীর মানুষকে, ছেলেকে মেয়েকে বেশি কম গুরুত্ব দেওয়া হচ্ছে, ছেলেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। লোকেশন রিলেটেড, জেন্ডার রিলেটেড হয় ছেলে মেয়েদের বৈশিষ্ট্য থাকে। লোকেটেড রিলেটেড মানে চিলড্রেন লিভিং উইথ দ্য কনফ্লিক্ট এফেক্টেড এরিয়া, রিফিউজ বা ডিসপ্লেড, মানে লোকেটেড যে তুমি কোন এলাকায় বাস করছো, তুমি যদি একটা খুব প্রান্ত এলাকা, গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে বাস করছো, তুমি অলরেডি পিছিয়ে যাবে। সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা বেশি দেবে। তুমি যদি একটা দেখি কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব, যেখানে একটা গন্ডগোল এলাকা, যেখানে খুব গন্ডগোল আছে, তুমি একটা সীমান্তবর্তী এলাকা আছে, তুমি হয়তো যে সাপোজ ভারতের ক্ষেত্রে তুমি যদি খুব যেখানে দ্বন্দ্ব মানে রাজনৈতিক দ্বন্দ্ব, দুটি দেশের মধ্যে সীমান্ত, সেখানে দুই দেশেরও চাচ্ছে এটা দখল করার জন্য, তো আবার সেখানে সেই সীমান্তবর্তী অঞ্চলে যারা বসবাস করে, সেখানে কি হয়, তাদের অনেক সময় দিয়ে মূল শক্তিকে পিছিয়ে আসতে পারে, পিছিয়ে যায় তারা। যেমন রিফিউজি কি, রিফিউজি এটা হলো যেখানে মানুষ মানে উদ্বাস্তু যেতে বলা হয়, মানে কি কোনো দেশে গণ্য করেছে, যেখানে হচ্ছে যেমন মায়ানমার থেকে রিফিউজি বাংলাদেশে, বাংলাদেশে রয়েছে বা ভারতবর্ষে রয়েছে, এটা রিফিউজি একটা ক্যাম্প থাকে। সেই ক্যাম্পে যে সুযোগ সুবিধা, তারা কি ভারত বা অন্যান্য যারা দেশে, সেই দেশের মূল নিবাসী যে সুযোগ সুবিধা সেটা পায়, সেটা কখনোই পায় না। তার মানে কি, তারাও একটা পিছিয়ে আছে, তার জাতিগত দিক থেকে পিছিয়ে আছে। ডিসপ্লেসমেন্ট মানে কি, স্থানাগত করা, কোনো কারণে দেশে দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, ডিসপ্লেসমেন্ট করতে বাধ্য হচ্ছে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়েছে। তার মানে কি, সেখানে যেখানে সরিয়ে নিয়ে যাবে, সেখানে নতুনভাবে বসতি করবে, সেখানে তাদের বাসস্থান, শিক্ষা দীক্ষা কাজ, সমাজের সরকম সুবিধা সব পায় না। তার মানে লোকের দিক থেকে মানে এটা বলছে প্রান্তীয় গোষ্ঠী, মানে পিছিয়ে পড়া গোষ্ঠী কত রকম হতে পারে। একটা জাতিগত হতে পারে, একটা লোকেশন মানে ওরা কোথায় বসবাস, তুমি যাই বলো, একটা বস্তিতে যারা বাস করে, একটা টাউনের মধ্যে বাস করে, তার মধ্যে একটা পার্থক্য হবে না? টাউনে সকল সরকারি মিউনিসিপালিটি সরকার ফ্যাসিলিটি পায়, কিন্তু তোমার বস্তিতে যারা থাকে তারা সেরকম ফ্যাসিলিটি পায়, পায় না। ঠিক আছে, একটা ছোট জায়গার মধ্যে 100 জন মতো বাস করে আছে, এখানে ঘরে 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 চাল লেগে আছে একে একের সাথে। তার মানে কি, এখানে সমস্যা এরকম বলছে। স্পেশাল গ্রুপ রিলেটেড, স্পেশাল গ্রুপ মানে যারা, আমি বলছি না সমাজে স্পেশাল গ্রুপ মানে যেমন ডিসেবল চিলড্রেন, যারা প্রতিবন্ধী মানে বিকলাঙ্গ বললাম, প্রতিবন্ধী বলতে পারে না আমরা। আজকে আমরা যে আমরা হ্যান্ডিক্যাপ বলা যায় না, কারণ আমাদের যারা বলে, যারা বলে আমরা ডিসেবিলিটি, ঠিক আছে, ডিসেবিলিটি বলবে তাকে, তাকে বিকলাঙ্গ বলা হবে। প্রতিবন্ধী ভাষাটা খারাপ, বা তোমার হ্যান্ডিক্যাপ ভাষা একটা কেমন লাগে। তা চিলড্রেন ড্রাইভিং উইথ এইচআইভি এইডস, মানে এখান থেকে কারো যদি এইচআইভি এইডস থাকে, তারাও ওটা যে এইসব সুবিধা যারা সমাজ থেকে এরা পিছিয়ে থাকে। অফারেন্স গিফটেড চিলড্রেন, অফারেন্স গিফটেড চিলড্রেন মানে যারা অনেক বুদ্ধি দিক দিয়ে ভালো, তারা যাদের মধ্যে টেট ক্ষমতা বেশি, গিফটেড মানে তাদের মধ্যে এক্সট্রা কোয়ালিটি থাকে। গিফটেড বলো, গিফটেড চিলড্রেন মানে এক্সট্রা কোয়ালিটি জিনিয়াস, তাদের মধ্যে এটা এরা সৃষ্টি হয়েছে গিফটেড চিলড্রেন। আবার দেখো, গিফটেড চিলড্রেন দুই ভাগ হতে পারে। এটা গিফটেড মানে কি, যারা সরকম সুযোগ সুবিধা পাচ্ছে, জিনিয়াস তারা গিফটেড। আরেকটা আছে গিফটেড মানে তার ক্ষমতা আছে কিন্তু সরকম সুবিধা পাচ্ছে না, সেটাও একবার পিছিয়ে পড়া হয়ে যায়, ঠিক আছে। পোভার্টি রিলেটেড সমাজে ওয়ার্কিং চিলড্রেন, ওয়ার্কিং চিলড্রেন মানে লেবার লাইফ, তোমার চাইল্ড লেবার যেটা আছে, সেখানে তার মানে কি, সেখানে তারা চাইল্ড লেবার যারা, সেখানে তাদের সেরকম সুযোগ সুবিধা পায় না, এরাও একটা প্রান্তিক গ্রুপ। ওভার এজ চিলড্রেন মানে ওভার এজেড, মানে একটা জিনিসে প্রচুর শিশু হয়ে গেছে, তার মানে মেনটেন ঠিক মতো করতে পারছে না। পোর ভ্যালুয়েবল চিলড্রেন মানে যেখানে তাদের গরিব যে বাচ্চা, ভ্যালুয়েবল মানে স্বাস্থ্য ক্ষেত্রে বা পরিষ্কার পরিচ্ছন্ন যে গরিব, সেই সব ছেলেদেরও তারা পিছিয়ে পড়ার মধ্যে পড়ে যায়, মার্জিনাল গোষ্ঠী পড়ে যায়। সিঙ্গেল মাতা, যাদের শুধু মা আছে, সিঙ্গেল মাতা মানে যাদের শুধু মা বাবা নেই, তার মানে কি, সেই সেই মায়ের উপর ডিপেন্ড করে যেসব শিশুরা যারা বড় হচ্ছে, তারাও কিন্তু একটা প্রান্তীয় গোষ্ঠীর মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। কারণ বাবা থাকলে, ফ্যামিলি গার্ডিয়ান থাকলে যেভাবে পরিবারকে স্ট্রাগল করে সব দিক থেকে চাহিদা পূরণ করে, কিন্তু মা ততটা সম্ভব হয় না, যদিও এখন বর্তমান সমাজে করছে, কিন্তু এটা অ্যাকচুয়াল যেটা মানে সর্বাঙ্গীন রূপ থেকে দেখলে কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। কালচার রিলেটেড, চিলড্রেন বিলং দ্য স্পেসিফিক কাস্ট, মানে কাস্ট মানে আমার যা বলা জাতিগত, যদি জাতি এবং এথনিক গ্রুপ, এথনিক মানে যে কাস্ট মানে উপজাতি জাতি এবং এথনিক জাতি, এগুলো ট্রাইব, রিলিজিয়াস এবং গ্রুপ, এবং চিলড্রেন স্পিকিং দ্য স্পেশাল ল্যাঙ্গুয়েজ, মানে কি এই জায়গাতে কেউ যদি খুব নিজেটা যে আমরা সবাই হিন্দি, ইন্ডিয়ান হিন্দি বা আমাদের 22টা ল্যাঙ্গুয়েজ আছে, সেটা ভাষা অন্য যে কেউ ভাষা কথা বলে, বা যেগুলো মানে ধরো আমরা যদি ভাবি সে অন্য ভাষা কথা, তার মানে একটা অন্য চোখে দেখা হয়, ঠিক আছে। মানে তার ভাষা দেখে তাকে মানে তাচ্ছিল্য করা হচ্ছে জিনিসটা নিয়ে। তারপর এর কোনো ট্রাইব, কোনো এথনিক গ্রুপ, তাদের যে অন্য জাতিতে যেমন আদিবাসী, সাঁওতাল, এতে জাতগুলোকে অনেকে আবার ভালো চোখে দেখে, এদিকে প্রান্তিক গ্রুপ হিসেবে লক্ষ্য করে দেয়, ঠিক আছে। তা বুঝতে পারছি তো আমরা এগুলো, এরা মার্জিনাল গোষ্ঠী হিসেবে কাজ করছে। তাহলে আমরা যে মার্জিনাল গোষ্ঠী, তার মানদণ্ড কিভাবে করা হয়, যেটা হিসাব করলাম, লোকেশন হিসাবে, যে কোথাও বসবাস করছে, স্পেশাল গ্রুপ হিসাবে, তারপরে ছিল পভার্টি রিলেটেড এবং কালচার রিলেটেড। বর্তমানে কালচার রিলেটেড সবচেয়ে বেশি হয়, এখন একটা নিচু জাতি অন্য জাতিকে তার জাত, কাস্ট, পাট, ধর্ম দেখে তাকে প্রান্তিক করে দেওয়া হচ্ছে, যে সমাজে ঢুকতে দেওয়া হচ্ছে না, ঠিক আছে। তারপরে আছে প্রান্তিক গোষ্ঠীর বৈশিষ্ট্য, মানে এই গোষ্ঠীর কি বৈশিষ্ট্য দেখা যায়। এই গোষ্ঠীগুলো সমাজে বৈষম্য,
অত্যাচার, অবদমন এবং হীনমর্যাদা শিকার, মানে এরা সমাজে সব দিকে শিকার হয়। এরা সমাজের সর্ব সুযোগ আর সমাধিকার এবং সমান অধিকার, সমমর্যাদা এবং স্বাধীনতা থেকে এরা বঞ্চিত থাকে বা ছিল, এখনো আছে। এক কথায় জীবন বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ থেকে এরা বঞ্চিত থাকে। তার মানে কি বলছে, এরা যে প্রান্তীয় গ্রুপ, এরা সমাজে বিভিন্ন বৈষম্য অত্যাচার শিকার হয়, এরা দলিত হয়, এরা নির্যাতিত হয়, এবার শোষিতও হয়। সমাজে যারা একটু অধিপত্য আছে তাদের দ্বারা শোষিত হয়ে থাকে, এবার সমান সুযোগ পায় না। তার মানে কি, এরা সমাজ থেকে বঞ্চিত হয়ে যায়। আবার কি হয়, এই গোষ্ঠীর সদস্যরা কতগুলি স্বতন্ত্র সংস্কৃতি, কালচার, ট্রিট, বৈশিষ্ট্য অধিকার করে। মানে এই যে যারা প্রান্তীয় মর্যাদা, মানে যারা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ, এদের নিজস্ব একটা কালচার থাকে, এরা সেটা নিয়ে বৈশিষ্ট্য থেকে এরা এরা যে মডার্ন কালচার অত সহজে অ্যাকসেপ্ট করতে চায় না, গ্রহণ করতে চায় না। কারণ এরা মনে করে যে প্রাচীনকাল থেকে যে কালচারটা সেটাই বর্ণনা করে। বর্তমানে এটাই উচিত যে যার কালচারকে কালচার সংরক্ষণ করা উচিত, কালচার ডাইভার্সন করা উচিত নয়। একটা কালচারকে সংরক্ষণ করলে বর্তমানে আমাদের ইন্ডিয়া থেকে বড় ভালো ভালো কালচার নষ্ট হয়েছে, বিভিন্ন জাতি বুঝে তাদের নিজের কালচার ভুলে যাচ্ছে, টাউনের সঙ্গে মূল স্রোতে মিশে যাচ্ছে, তারপরে তাদের কালচারটাকে নষ্ট হয়ে যাচ্ছে। এদের ভাষা, ধর্ম ও সংস্কৃতি ও জীবনযাত্রা স্বতন্ত্র। এদের ভাষা, ধর্ম ও জীবনযাত্রা নিজস্ব, জীবনযাত্রা ভাষা থেকে, ধর্ম থেকে নিজস্ব স্বতন্ত্র রক্ষা যায়। সমাজে মূল স্রোতে এর প্রাধান্য বিস্তারকারী অংশ, ডমিন্যান্ট গ্রুপ ও প্রভাবশীল অংশ এদের সংস্কৃতি স্বতন্ত্র অপছন্দ করে। মানে তার মানে এদের যে নিজস্ব একটা জাতি, এদের নিজের ভাষা, ধর্ম, কালচার, সমাজের যে মূল স্রোতে যারা আছে, ডমিন্যান্ট গ্রুপ বা মেন স্ট্রিমে যারা আছে, তারা কিন্তু এটা সব পছন্দ করে না। তার ফলে কি, এরা অনেকটা নিজেকে পিছিয়ে মনে করে, নিজেকে আলাদা মনে করে, এবং নিজেরা সঙ্গে সঙ্গে সমাজ থেকে, মূল স্রোত থেকে আস্তে আস্তে দূরে সরে যায়। বুঝলে, জিনিসটা এর মাধ্যমিক বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য হলো এদের মধ্যে সমষ্টি চেতনা বর্তমান থাকে। দেখবে এটা, এদের মধ্যে সব থেকে বৈশিষ্ট্য বলে একতা থাকবে, নিজেদের মধ্যে যা যা যাবে সবাই একতা। কারণ মেন কারণ এরা ভয় করে যে আমরা যদি একতা না থাকি, তাহলে আমাদেরকে এরা আমরা সমাজে মেন স্ট্রিমে যারা ক্ষমতাশীল মানুষ আমাদেরকে আমাদের হারিয়ে দিবে, আমাদের শোষণ করবে। তাই এরা একসাথে থাকে। যখন আমার সিদ্ধু কানু বিদ্রোহ পড়ি, যে ইতিহাস সিপাহী বিদ্রোহ, মানে তোমার সাঁওতাল বিদ্রোহ বা বিরসা মুন্ডা উলগনা বিদ্রোহ পড়ি, যখন সেখানে সবাই একসাথে তীর ধনুক নিয়ে একসাথে ইংরেজির বিরুদ্ধে, তারা শোষণের বিরুদ্ধে অত্যাচার করতে। কেন? তারা যেন আমরা একা একা করবো না, একসাথে করলেই তবে আমরা লড়তে পারবো। তারা একসাথে, এরা এদের দুঃখ সহ কষ্টকর জীবন সম্পর্কে সচেতন। এরা জানে এর জীবনকে কিভাবে কষ্ট করে কষ্ট করে পরিচালনা করছে, এবং জীবনের কত কষ্ট, জীবনের প্রতিটা মুহূর্তে এরাকে কঠিন পরিশ্রম করে বেঁচে থাকতে হয়। ঠিক আছে। অন্তঃবিবাহ এদের মধ্যে বৈশিষ্ট্য, এই প্রান্তীয় গ্রুপদের মধ্যে সবথেকে একটা বৈশিষ্ট্য অন্তঃবিবাহ। এরা নিজের নিজের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। কারণ এরা চায় না যে বাদ থেকে কেউ সে বিবাহ করে এদেরকে, এদের সমাজের মধ্যে ডাইভার্সিটি সৃষ্টি করে দেবো। মানে কি, বাদ থেকে হয়তো কেউ অন্য সমাজ থেকে বা আধুনিক সমাজে কেউ এসে এদের সমাজে বিবাহ করলে আর পছন্দ করে না। কারণ চায় না যে এদের সমাজে তাহলে বিভেদ সৃষ্টি হবে, তাদের শোষণ করবে, বা তাদের মেয়েকে নিয়ে গেলে তারা টাউনে নিয়ে এলো, সেখান থেকে তাকে শোষণ করতে চেয়েছে। এই ভয় থেকে এরা অন্তর্বিবাহ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। গোষ্ঠীর অন্তর্ভুক্ত সদস্যের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপন, টেন্ডেন্সি টু ম্যারি উইথ গ্রুপ, মানে যে গোষ্ঠীর মধ্যে নিজেরা বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়ে যায়। এদের নিজস্ব সামাজিক বিধি, নিয়ম কানুন এবং সুলাস আছে বলে নিজস্ব একটা প্রান্তিক গোষ্ঠীতে, প্রতিটা প্রান্তিক গোষ্ঠীতে বোঝা যাচ্ছে ধর্মগত, জাতিগত, কাস্টগত, প্রতিটি প্রান্তিক গোষ্ঠী নিজস্ব দেবে। তবে ধর্ম একটা তাদের কালচার থাকে। তাদের আমাদের যে ভাবি আমার পশ্চিমবঙ্গের তোমার সাঁওতালি যারা আদিবাসী আছে, তাদের যে কালচার, তাদের কালচার কত ফেমাস। দেখো তাদের, আমাদের আবার যদি পুরুলিয়া যে ছৌ নাচ, তাদের একটা কালচারের মধ্যে আছে। ওই সিংভূম, তোমার যে জঙ্গলমহল যে কালচার অঞ্চল, তার মধ্যে পড়ে যায়। ঠিক আছে। তারপর হচ্ছে তোমার গোষ্ঠীর অন্তর্ভুক্ত সদস্যের মধ্যে জন্য এক এক রকম নিয়ম, এবং গোষ্ঠীর বাইরের সদস্য লোকের জন্য আলাদা নিয়ম। মানে এদের মধ্যে সব থেকে এইটা ভয়ানক চরম, এরা এই যে নিয়মটা করেছে। কেন? গোষ্ঠীর মধ্যে যে সদস্য থাকে তাদের জন্য একটা নির্দিষ্ট নিয়ম থাকে, কিন্তু গোষ্ঠীর অন্য বাদ থেকে যদি আসবে তাদের জন্য আলাদা নিয়ম রাখে। কারণ তারা চায় না যে গোষ্ঠীর কখনো ক্ষতি হোক, তাদের জন্য আলাদা নিয়ম করেছিল না। তাদের যে তারা কোনো গোষ্ঠী ক্ষতি করতে আসে, তখন তাদের অন্য শাস্তি পাওয়া থাকে। তখন যে আন্দামানের দুটো যে জারোয়া, তোমরা নাম শুনবে, জারোয়া যে উপজাতি আছে, বা সেন্টিনেন্স যে উপজাতির দ্বীপ আছে, সেখানে একটা উপজাতি কি আছে, তারা বাদ থেকে এলেই তাদের মেরে দেয়। ঠিক আছে। কারণ কারণ তারা সমাজ থেকে নিজেদের বিচ্ছিন্ন করে রাখতে চায়। এটাও একটা খুব খবর রিপোর্ট পাওয়া গিয়েছিল যখন 2004 সালে সুনামি হয়, যে সেন্টিনেন্সে ভারত সরকার থেকে গিয়েছিল সেন্টিনেন্সের উপজাতিদের দেখা করতে, মানে দেখা করতে মানে ইসে যাবে না, জলের পথে তো যাওয়াই যাবে না। জলপথে গিয়ে দ্বীপে যাওয়া যাবে না। দ্বীপটা আছে মাঝে, আন্দামানের সমুদ্রের মাঝে দ্বীপ। তারা হেলিকপ্টারে গিয়েছিল, ভারতের সেনাবাহিনী বিমান হেলিকপ্টারে গিয়েছিল, দেখছিল আর বেঁচে আছে কিনা। কিন্তু দেখা যাচ্ছে যে এত যে বড় সুনামি, যেখানে বহুত ক্ষয়ক্ষতি, মানুষ মারা গেছে, কিন্তু সেন্টিনেস তারা জীবন ঠিক অতিবাহিত করে নিয়েছে, তারা বেঁচে ছিল। তা কিভাবে বেঁচে ছিল তারাই নিয়ে একটা বই রহস্য, যে কিভাবে এই দ্বীপটার মধ্যে এত মানুষ, কোথাও যাওয়ার রাস্তা নেই, কত সুনামি পুরো দ্বীপটা ভেসে গিয়েছিল, তবু মানুষ বেঁচে যায়। এরকম তারা কি নিজেরা নিজেদের মধ্যে থাকে, নিজেদের নিয়ম কানুন নিয়েই থাকে। এরা বাদ থেকে যদি তুমি সেন্টেন্সে যাও, ওরা তীর ধনুকে মেরে দিবে। ঠিক আছে। এরা দিতে দেয় না, এরা নিজেরা ভয় করে বাদ থেকে যারা দিগু দিগু না, আমরা বলছি দিগু, যে বলে যে সাঁওতাল দিগু বলা হতো যারা বাদ থেকে আসতো। কারণ এরা শত্রু, এরা নিজে মনে করেন এরা নিজের মতো, নিজের কালচার, নিজের সিস্টেম নিজের মতো থাকে। এরা তাতে খুশি, কারণ চায় না যে এরা সমাজে মিশতে। ঠিক আছে। এরা প্রান্তিক বৈশিষ্ট্য। প্রান্তিক গোষ্ঠীর সমস্যা
শিক্ষার সমস্যা, প্রবলেম অফ এডুকেশনাল মার্জিনাল গ্রুপ, মানে আমরা যে ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ, আমরা এই যে মার্জিনালটা বলছি বারবার, কিন্তু দেখো একটা প্রান্তীয়, তার মধ্যে ডিসঅ্যাডভান্টেজ এবং বঞ্চিত এরাই এই মার্জিনালের অন্তর্গত, ঠিক আছে। এরা কি অর্থনৈতিক সমস্যা, এরা শিক্ষা পায় না কেন, অর্থনীতি, এরা মানে ইকোনমিক সোর্স খুব কম, এরা জঙ্গলে বা কোনো বনের উপর ডিপেন্ড করে বা কোনো একটি ক্ষেত্রের উপর ডিপেন্ড করে থাকে, তাদের ইকোনমিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা এবং অর্থনৈতিক সমস্যা, তাদের শিক্ষাকে ঠিকঠাক শিক্ষা দিতে পারে না। শিক্ষা দেওয়ার সময় ছেলে মেয়েদের ঠিকঠাক শিক্ষা দেওয়ার সময় ওঠে না। পিতামাতা অজ্ঞতা বা অশিক্ষা, পিতামাতা অশিক্ষিত, ঠিকঠাক নিজের সেই শিক্ষা ছেলেদেরকে সেভাবে শিক্ষা দিতেও পারে না, এবং শিক্ষা দেওয়ার ইচ্ছা থাকলেও সেগুলো সুযোগও থাকে না। ঠিক আছে। সচেতন হওয়া, এইসব সমাজ গোষ্ঠীর মধ্যে মানুষের মধ্যে সচেতন হওয়ার কাছে যে কিভাবে তার ছেলে যে শিক্ষার মাধ্যমে কিভাবে তাকে আরো পড়াশোনা করে সে সমাজে মূল হতে হবে, সেখান থেকে তার জীবন পরিবর্তন হবে, জীবন পরিবর্তন হবে এবং ইকোনমিক স্ট্যান্ডার্ড হবে, সেই সময় তার সচেতনতার অভাব দেখা যায়, এতটাও সচেতন থাকে না। শিশু শ্রমিক, এদের মধ্যে শিশু শ্রমিক দেখা যায় অল্প বয়সে এরা বিভিন্ন কাজের মধ্যে যুক্ত হয়ে যায়, নিজের ইনকামের জন্য এরা ব্যস্ত হয়ে পড়ে। কেন? সে সংসার চালানো যায়, বাবা মা থাকলে এবং সেখানে যখন এরাও বিভিন্ন কোনো না কোনো কাজে যুক্ত থাকে, বনের পাতা ফল মূল তুলে বাজার বিক্রি, ডাল বিশেষ করে ইন্ডিয়াতে, ওয়েস্ট বেঙ্গলে তুমি জঙ্গলমহল এলাকায় আসবে, এখানে দেখবে তুমি যে এখানে কাঠ, বনের কাঠ ছোট করে পাচ্ছে, কেঁদু পাতা তুলে সেখানে বিড়ি তৈরি করে ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছে, তারপর কেউ মহুয়া ফুল তুলে সেখান থেকে বিভিন্ন ওষুধ বা বিভিন্ন মাদকজাত দ্রব্য তৈরি করছে, মানে বিভিন্ন কাজে তারা যুক্ত হয়ে যায়। কেন? অন্যান্য সুযোগ সুবিধা নেই, তারা বাধ্য হয়ে যায় তারা ইকোনমিক সচেতন করার জন্য। সামাজিক বিচ্ছিন্নতা, এরা সোশ্যাল আইসোলেট, এরা সমাজের মূল স্রোত থেকে এরা আলাদা থাকে, যে বিশ্ব ওরা কোনো হয়তো প্রান্তীয় অঞ্চলে বাস করে, এরা সমাজের মূল স্রোত, মূল যে সেখান থেকে ওরা দূরে থাকার জন্য সমাজ থেকে আইসোলেটেড, বিচ্ছিন্ন অবস্থা থাকে। দারিদ্রতা, এখানে সমাজে সেরকম সুযোগ সুবিধা না থাকার জন্য অর্থনৈতিক অবস্থা খারাপ হয়, এখানে দারিদ্রতা খুব একটা ভয়ানক রূপ দেখা যায়। লিঙ্গ বৈষম্য, এখানে একটা লিঙ্গ বৈষম্য দেখা যায়, ছেলে ও মেয়ের মধ্যে খুব একটা লিঙ্গ বৈষম্য, ছেলে বা মেয়ের পরিবার খুব বেশি দেখা যায় এখানে। আদিবাসী সমাজে পিছিয়ে পড়া গোষ্ঠীর মধ্যে সব থেকে বড় দেবে, যেদের মধ্যে বিশেষ করে আমি বলছি ট্রাইবাল সোসাইটির ক্ষেত্রে পিছিয়ে পড়া বঞ্চিত গোষ্ঠী, তাদের দেবে মেয়েদের মৃত্যু হারটা কম, মেয়েদের মৃত্যু, ছেলেদের মৃত্যু হারটা বেশি। কেন বলতো? এখানে মেয়েরা তারা বাড়িতে কাজ করে, সেখানে করে, ঠিক আছে, সেখানে থাকে, কিন্তু মেয়েরা ছেলেরা কি ঘরে থাকে, তারা মাতালে নেশা হয়ে খুব তাড়াতাড়ি মারা যায়। কিন্তু মেয়েরা অতটা বাড়ির ম্যাক্সিমাম কাজ মেয়েরাই করে, ছেলেরা অতটা করে না, ছেলেরা টুকটাক কাজ করে, কিন্তু মেয়েরাই দেখবে। তুমি যদি দেখবে ঝাড়গ্রাম, তোমার জঙ্গল বা এইসব অঞ্চল আসবে, বা তুমি যদি বা আমার জঙ্গল যেটা আছে আমাদের ছোটরামপুর মোহাম্মদ যে অঞ্চল আছে, সেখানে সব মেয়েরাই বেশি কাজ করে। প্রথম প্রজন্মের শিক্ষার্থী, এই ফ্যামিলি থেকে প্রথম প্রজন্মের শিক্ষার্থী, মানে সেই ফ্যামিলি থেকে হয়তো একজনই প্রথম কেউ স্কুলে যাচ্ছে বা কেউ কলেজ যাচ্ছে, বাকিরা কেউ যায় না। যেও সে কলেজে আছে, কিছু যাওয়ার পর সেও আর পড়ে না, কেন? তার যে আশেপাশে বন্ধু বান্ধব কেউ পড়াশোনা করে না, তার মানে কি তারাও ঠিকমতো স্কুলে যায় না। তো বুঝতে পারছি যে দেখা যাচ্ছে, তাহলে এইসব সমস্যা দেখা যায়, যে সমস্যা দূর, এই সমস্যা খুব দেখা যায় এই সব অঞ্চলে। প্রান্তিক গোষ্ঠীর শিক্ষার সম্ভাবনা, সমস্যার সম্ভাব্য সমাধান, মানে কি কি সময় বলছে, দ্য সলিউশন অফ মার্জিনাল গ্রুপ ইন দ্য প্রবলেম অফ এডুকেশন, কিভাবে সমাধান করা যাবে, এই যে সমস্যাগুলো কিভাবে সমাধান করবো আমরা, যে যোগ্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে, যে সব অঞ্চলে প্রান্তিক গোষ্ঠী সেখানে উপযুক্ত শিক্ষক, যার সঠিক শিক্ষা আছে, সঠিক জানে, সে যার মধ্যে করার ইচ্ছা আছে, তাকে নিয়োগ করতে হবে। তার মানে কি, তার মধ্যে একটা যোগ্য প্রশিক্ষণ শিক্ষক নিয়োগ করতে পারবো। দুই হচ্ছে প্রান্তিক গোষ্ঠী থেকে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে হবে, মানে ওদের যে সমাজের, ওদের যে প্রান্তিক গোষ্ঠী, ওদের কাছ থেকে শিক্ষক শিক্ষা নিয়োগ করলে তারা কি ওরা ওদের কালচারটা ভালো করে বুঝতে পারবে, এবং ওদের যে পরিস্থিতি বা সমস্যা ওরা তারা বুঝতে পারে এবং ওরা সমাধান করতে পারে। এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা, যে কোনো শিক্ষা, এসসি এসটি ওবিসি, এরা এদের সংরক্ষণ করে রাখা আছে, কেন? ওদের সমাজ থেকে যে শিক্ষা ব্যবস্থা আসে, তবে ওরা সমাজটাকে পরিবর্তন করবে, এবং তাহলে ওদের দেখা দেখি আরো অনেকে পড়াশোনা আগ্রহী হবে। তিন হচ্ছে প্রান্তিক গোষ্ঠী অধ্যুষিত অঞ্চলে যেসব দক্ষ শিক্ষক শিক্ষিকা কাজ করবে, তাদের কর্মদক্ষতার জন্য পুরস্কার ব্যবস্থা হতে হবে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, পুরস্কার কিন্তু বাস করলে তার কি আরো উৎসাহিত হবে। যদি কোনো শিক্ষক তার প্রান্তীয় অঞ্চলে, দূরবর্তী অঞ্চলে সে যদি খুব কষ্ট করে যত্ন সহকারে সেখানে শিক্ষা ব্যবস্থা করতেছে, শিক্ষা দিচ্ছে, জ্ঞান দিচ্ছে, এবং সেখানে সময়টাকে পরিবর্তন করতেছে, তাহলে তাকে পুরস্কৃত করা উচিত। তাহলে কি হবে, তার মধ্যে আরো উৎসাহ বাড়বে, এবং তাকে দেখা দেখি আরো অনেকেও সে করে উৎসাহিত হবে। যারা বলছে শিক্ষক শিক্ষার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, ইন্টারন্যাশনাল অ্যান্ড বাই ল্যাঙ্গুয়েজ এডুকেশন ব্যবস্থা চালু করতে হবে, মানে শিক্ষক শিক্ষার্থী আমাদের বর্তমানে বিএড ডিএলএড ব্যবস্থা শুরু হয়েছে, বিএড ডিএলএড এইসব ব্যবস্থা আমাদের শিক্ষাকে তাদের প্রশিক্ষণ দিতে হবে, কিভাবে পড়াশোনা করতে হয়, কিভাবে পড়ানো যায়, শুধু পড়ানো এক্সট্রা কারিকুলামেও কিভাবে করানো হয় সেভাবে তাদের শিক্ষা দিতে হবে। এছাড়াও ইন্টারন্যাশনাল শিক্ষাটা শুধু ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল বিভিন্ন কালচারের সঙ্গে তাকে যোগ করতে হবে। যে বর্তমানে শিক্ষা ব্যবস্থা শুধু যে একটা চার দলের মধ্যে নয়, বিভিন্ন ইন্টারন্যাশনাল প্রোগ্রাম বা ইন্টারন্যাশনাল কোনো কালচারাল ফেস্টিভ্যাল বা ইন্টারন্যাশনাল যে সিস্টেম বা যে শিক্ষা পদ্ধতি, সেটাও প্রয়োগ করতে হবে। আর বলছে বাই ল্যাঙ্গুয়েজ এডুকেশন, যে এডুকেশনটা হবে তো বাই ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ, একটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, একটা মাদার ল্যাঙ্গুয়েজ, রিজনাল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। যেমন আমরা যদি ভাবি আমরা এই ওয়েস্ট বাংলায় খেতে ভাবি বাংলা ইংলিশ, আমরা যদি কোনো প্রত্যন্ত ইন্ডিয়া কথা বলি হিন্দি ইংলিশ, এইসব মানে
বাই ল্যাঙ্গুয়েজ মানে কি, তুমি যে এলাকায় চাকরি করতে গেছো, আমি ধরো তুমি এলে ঝাড়গ্রামে এলাকায় চাকরি করতে গেলে, তার মধ্যে তুমি সেখানে ম্যাক্সিমাম তুমি তাদের ভাষা তোমার বাংলা হলো, তাদের যে ভাষার চাল বলটা তার সম্পূর্ণ আমরা যে আরো ভাষার এটা সম্পূর্ণ আলাদা। কলকাতা, হাওড়া, পুরুলিয়া, এইসব যে হুগলি, এদের ভাষা থেকে সম্পূর্ণ একটু আলাদা। তার মানে তোমাকে তাদের ভাষা মতো তোমাকে করে নিতে হবে। তাহলে তুমি তো শিক্ষা তখনই সম্ভব হবে তুমি তাদের সাথে মিশে যাও। যদি তুমি সবই শিক্ষা দেয় না, তুমি গেছো কলকাতাতে টিচার হয়ে, তুমি গেছো জঙ্গলমহলে, তা তুমি সেখানে স্টাইল মারতেছো, তুমি সেখানে যে চশমা পরে তুমি আহ, সেই হাই লেভেলের কথাবার্তা বলছো, তার মধ্যে হবে না। তারা শিক্ষা তারা ঠিক মতো গ্রহণ করতে পারবে না, তারা তোমাকে থেকে দূরেই থাকবে। কেন? তারা নিজেকে আলাদা আলাদা ভাববে যে আমরা স্যার বাদ থেকে ম্যাডাম, স্যার ম্যাডাম বাদ থেকে এসে ওরা খুব উঁচু, আমরা কোন নিচু, আমাদেরকে ওরা যদি কিছু ভুল বলে ওরা আমার ঠিক, ওরা মানে শিক্ষার্থীরা তারা মন খুলে কোশ্চেন করতে পারবে না, বা তাদের মনে যে মধ্যে যে সমস্যা বা মনের মধ্যে যে যে জিজ্ঞাসা সেটা তারা করতে হবে। তাই জন্য কি তাদের মতো করে মিশে তাদের মতো করে যদি তাহলে তারা তাদের মধ্যে তুমি হয়ে যাও যদি, তাহলে তবে তোমার শিক্ষাটা পরিপূর্ণতা লাভ পাবে। তাই বলছে বাই ল্যাঙ্গুয়েজ, তার জন্য তাদের সঙ্গে মিশতে হলে তোমাকে তাদের মধ্যে ভাষার কথা বলতে হবে, বা তাদের মধ্যে ভাষা বা তাদের কালচারটাকে অ্যাডপ্ট করে শুধরাতে হবে। শুধরাতে মানে তার কালচারকে পরিবর্তন করা নয়, তাকে ঠিক করে এডুকেশন করা। ঠিক আছে। পাঁচে বলছে বিদ্যালয় এবং শিক্ষিকাদের এমনভাবে প্রস্তুত করতে হবে বা করতে হবে বা গড়ে তুলতে হবে যাদের অক্ষম বা ডিসেবল শিশুদের সহায়ক প্রদান করতে পারে। মানে যেসব শিক্ষক শিক্ষিকা যাবে তাদেরকে এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে তারা যেন ডিসেবল ভিন্ন যে প্রতিবন্ধী, যেমন আমার দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, যা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেগুলো আছে, যারা যেমন তাদেরকে তাদের মধ্যে শিক্ষা দেওয়ার মধ্যে যারা মেন মানসিকতা এবং তাদের মধ্যে ধৈর্য থাকে। নাহলে একটা প্রতিবন্ধী একটা স্পেশাল ডিসেবিলিটি ছাত্র স্কুলে এলো, তাকে দেখে শিক্ষক আর শিক্ষাতে মাথা ঘুরে গেল, তার মানে সে বিরক্ত হয়ে যাচ্ছে, একটা দুবার করে বোঝাতে পারছেন, তার মানে কি সে শিক্ষা দিতে পারবে না। সেই জন্য বলছি তাদের মধ্যে সঠিকভাবে প্রশিক্ষণের সময় সঠিকভাবে গড়ে তুলতে হবে, এবং ঠিকভাবে প্রশিক্ষণ দেওয়ার সময় বোঝাতে হবে যে, এবং সেই যেন মনোভাব তৈরি হয়েছে যে সেই মনোভাব তৈরি হতে হবে। জানে যে আমাদের ক্লাসে 10 জন আছে, তার মধ্যে একজনও যদি প্রতিবন্ধী বা তোমার ডিসেবিলিটি আছে, সে একজন ছাত্র বা সে একজন ছাত্রী, তাকেও আমরা 10টা ছেলের মতো তাকেও সেই সেম শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তারও দেরি হতে পারে, সে নর্মাল ছেলে যারা খুব তাড়াতাড়ি বুঝে গেলেও সে হয়তো দেরি হবে, তার জন্য স্পেশাল ব্যবস্থা করতে হবে, সেই মানুষটা রাখতে হবে। ছয় কি বলছে, পিছিয়ে পড়া ডিসঅ্যাডভান্টেজ স্কুল প্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত সহায়তা প্রদান, মানে প্রোভাইড এক্সট্রা সোর্স সোর্স অ্যান্ড পেডাগোজিক্যাল সাপোর্ট। মানে কি বলছে যে যেখানে যে বা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ যেখানে আছে সেখানে কি নর্মালি গ্রুপে কি যেখানে যারা অলরেডি ভালো সেখানে তো ভালোই, কিন্তু যেখানে হচ্ছে পড়াশোনা খারাপ, যেখানে তাদের আসতেই চাচ্ছে না স্কুলে, যেখানে তাদের ইচ্ছা নেই, কিন্তু সেখানে আরো সুযোগ সুবিধা বর্তমানে যে স্কুলে জুতা খাতা বই পেন দেওয়া হচ্ছে, এটা খুব দরকার দরকার হ্যাঁ দরকার খুব হচ্ছে। তাই বলে একটা শ্রেণী কিন্তু দেওয়া হচ্ছে, সব যে দেওয়া হচ্ছে তাতে কি মানুষ এই যে মিড ডে মিল হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট কাজ। কেন? একটা তো এখন ভারত মতো এখনো অনেক জায়গা আছে যেখানে দুপুরে খেতে পাচ্ছে না, তার মানে কি তারা কিছু তো আছে যারা এই যে ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ থেকে যারা আছে, তারা কিছু তাদের ছাত্রছাত্রীদেরকে তাদের ছেলে মেয়েকে স্কুলে এই কারণে হতে পাঠায় যে একবার স্কুলে যে খেতে পাবে, খেয়ে তারা পেটটা ভর্তি করতে পারে। তার মানে কি এই যে পাঠানো, এই স্কুলে এলো, স্কুলে যে ধরো একটা 12টা বা একটা মাঝে মিড ডে মিল মানে দুপুরবেলা মিলটা দেয়, তা যে 9টা 10টা থেকে আসে, 2 ঘন্টা তারা স্কুলে থাকতে বাধ্য হচ্ছে। এই 2 ঘন্টা স্কুলে থাকলে প্রতিদিন যখন দুপুর স্কুলে আসবে, তখন তার স্কুলে আসতে থাকে তাদের বন্ধু তৈরি হবে, বন্ধু বান্ধবী তৈরি হবে, এবং তাদের সঙ্গে মিশে কথা বলতে গিয়ে আস্তে আস্তে স্কুলে আসার প্রতি তাদের একটা ইচ্ছা বেড়ে যাবে। হ্যাঁ, প্রথমে তারা খাওয়ার লোভে এসেছিল, কিন্তু খাওয়ার লোভে আস্তে আস্তে তার থেকে সেখানে যে একটা কালচার, সেখানে যে বন্ধু বান্ধব তৈরি হয়েছে, তারপরে তার মধ্যে একটা স্কুল আসার আগ্রহ তৈরি হবে। এইভাবে কি হবে তাহলে আর্থিক সহায়তা প্রদান করতে হবে, এবং তাদেরকে তার কাঠামো, তার পরিকাঠামো পরিচ্ছন্নতা আরো বৃদ্ধি করতে হবে। সাথে বলছে পাঠ্যক্রমের সংস্কারও দরকার, পাঠ্য ডেভেলপমেন্ট এবং রিলেভেন্ট কারিকুলাম, মানে তোমার কারিকুলামটা সেরকম রিলেটেড, তুমি যে এলাকার তোমার 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 ইটা তোমার স্কুল বা তোমাদের আমার যে অঞ্চলে আমাদের পাঠ্যক্রম, সেই অঞ্চলে হচ্ছে আমার মানুষ তা সেই হিসাবে পাঠ্যক্রম করতে হবে। হ্যাঁ, আমাদের হচ্ছে আমরা বাংলা কথা বলি, আবার পাঠ্যক্রম ইংলিশে আছে, ফরেন ফ্রান্সে আছে, হবে না কখনো। আমাদের পাঠ্যক্রম আমাদের বাঙালির মতো, আমাদের বাঙালির যে কালচার, আমাদের যে বাঙালির মতো যে এইগুলা সেরকম করার ব্যবস্থা করতে হবে। মিনিমাম 6 to 8 পর্যন্ত, ঠিক আছে, 1 to 6 to 14 বছর যে আমাদের যে আছে আরটিআই মানে এনসিএফ আছে, যারা কারিকুলাম আছে সেটা করতে হবে। ঠিক আছে, তাহলে কেমন সেরকম পাঠ্যক্রম সংস্কার করতে হবে, পাঠ্যক্রমের সময় রিজনাল অঞ্চলে বেশি করে দিতে হবে। আচ্ছা, যে সামরিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ পরিষদ, সামরিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে যে বিদ্যালয়, সেখানে অন্তর্ভুক্তিমূলক একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। কেন? সেখানে শুধু সমাজের মূল স্রোতের যেমন শিক্ষার্থী ছাত্রছাত্রী থাকবে, সেখানে সমাজের
পিছিয়ে পড়া বা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ বা মার্জিনাল গ্রুপের যারা ছাত্রছাত্রীরা সেখানে ছেলেমেয়েরা সেখানে ভর্তি হতে পারে সেরকম ব্যবস্থা রাখতে হবে। মেনলি অন্তর্ভুক্তমূলক এটাই উদ্দেশ্য যে সমাজের সবাইকে একসাথে শিক্ষা দেওয়া, ঠিক আছে, সবাইকে একসাথে শিক্ষা দেওয়া, সবাইকে মূল সূত্রে নিয়ে যাওয়া, যাতে সমাজ একটা সমান শিক্ষা ব্যবস্থা সুযোগ পায়। দেখো সবাই সমাজ সুযোগটা পাক, তারপর যে যেমন করবে তার উপর সে তৈরি হবে। যে সবাই তো ফার্স্ট হবে না, সবাই তো চাকরি করবে না, সবাই তো ডাক্তার হবে না, কিন্তু সমাজের বেসিক শিক্ষা যেটা আমরা বলেছিলাম যে 6 to 8 পর্যন্ত, যেটা আরটিআই যে কম্পালসারি এডুকেশন, ঠিক আছে, তার মানে এটা যে এটা আমার দরকার, ওই বেসিক শিক্ষাটা হলে যেমন এই যে বলছে সরকার করেছে না 6 to 8 মানে 6 বছর থেকে 14 বছরের ফ্রি আর কম্পালসারি এডুকেশন, ঠিক আছে, এই কারণে বলছে এই যে বেসিক শিক্ষা যদি কেউ পেয়ে যায় তার মানে আস্তে আস্তে শিক্ষা ব্যবস্থা তৈরি হয়ে যাবে এবং সে যে চায় ভবিষ্যতে আরো এগোতে পারবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে সমস্যার সমাধান করা যেতে পারে আমাদের। সর্বোপরি আমাদের সমস্যার সমাধান করতে হলে অন্তর্ভুক্তি সিস্টেমগুলোকে খুব গুরুত্ব দিতে হবে। এই জন্য পাঠক আমার বিএড পাঠক বিএড এবং ডিএলএড এর আমার পাঠ্যক্রমে সেখানে অন্তর্ভুক্তি সিলেবাস খুব ইম্পর্টেন্ট দিয়েছে। এখানে আমরা 5 নাম্বার আছে, 5 নাম্বার দিয়েছি কারণ এই কারণে যেটা ইনক্লুসিভ এডুকেশন একটা শিক্ষার ক্ষেত্রে খুব গুরুত্ব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। তাহলে আমরা কমপ্লিট করলাম আজকে যে পুরো একটা টপিক করলাম, যেখানে ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ এবং সেখানে তার বৈশিষ্ট্য, তার সমস্যার সমাধান এবং তাদের যে কি কি হয় সেগুলো কি কি পদক্ষেপ নেওয়া যায় সেগুলো আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। ভিডিওটা একবার না দুবার দেখো এবং চ্যানেলটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও। আমরা পুরো টপিকটা আমরা কমপ্লিট করবো এবং আমরা আমাদের ইউনিট 1টা হয়েছে সিডিপির, ইউনিট 2টা বাকি আছে, 2টা চলছে, 2টা 2-4-5টা মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তারপর আবার প্যারাগি করে পুরো সিলেবাসটা কমপ্লিট, পুরো পাই টু পাই এই কারণ করছি, ডিটেলসে এই কারণ করছি যাতে তোমরা একবার পড়ে তারপর যখন এমসিকিউ করতে যাবে তখন যাতে তোমাদের সুবিধা হয়েছে। নাহলে শর্টকাটে কলও করা যায়, কিন্তু আলটিমেটলি প্রথম শর্টকাটে পড়ে লাভ নেই, তোমাকে একটা ডিটেলসে পড়ো, তারপর তুমি যখন রিভাইজ করবে শর্টকাটে পড়ে তুমি শুধু এমসিকিউ সলিউশন করো, তাহলে তোমার হয়ে যাবে। থ্যাংক ইউ, ভালো থাকো এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।